চাকরিজীবীদের যমুনা যাত্রায় পুলিশের বাধা, টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ, আহত কয়েকজন হাসপাতালে। কিছুক্ষণের মধ্যে ইশতেহার দিচ্ছে বিএনপি, প্রাধান্য পাচ্ছে নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষা, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফায় জোর। সুযোগ পেলে দুর্নীতি নির্মূল করতে চায় জামায়াত, কাউকে চাঁদাবাজি করতে না দেওয়ার হুঁশিয়ারি দলটির আমিরের। ভোটের প্রচারে তুঙ্গে দেশ, কালো টাকা ব্যবহারের অভিযোগ, ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত ৮ জন। বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই, দেশটিতে শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য। এবং সংঘাতের শঙ্কার মধ্যেই ওমানে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরান, উত্তেজনা কমানোর গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই বৈঠক। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম, জানাবো খবরের বিস্তারিত, সাথে আছে রেদওয়ান আহমেদ। রাজধানীর একটি হোটেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান চলছে, সেখানে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সমগ্র জাতি আজকে উন্মুখ হয়ে আছে এই নতুন নেতৃত্ব বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে, এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন, মানুষকে জাগিয়ে তোলবার জন্য বাংলাদেশের ইতিহাসে একটা নতুন সূর্যোদয় হবে, এই আশা সবাই করছে। আমি আশা করব আমরা সবাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আসুন আমরা বাংলাদেশে আমাদের এই নেতৃত্বে নতুন এক ইতিহাস সংযোজন করি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে কষ্ট করে আসার জন্য, এবং আমি আমাদের নেতাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি আমাদের সামনে, জাতির সামনে তার চিন্তা ভাবনাগুলো তুলে ধরবেন, কিভাবে তিনি রাজনৈতিক এবং অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে যাবেন। সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, এবারে আমাদের চূড়ান্ত অনুষ্ঠান সূচির প্রধান পর্বে আমরা চলে এসেছি। যে বিষয়গুলি দল থেকে এবং দলের চেয়ারম্যান বিভিন্নভাবে কথা বলেছেন, মানুষের কাছে যে কথাগুলি উপস্থাপন করেছেন, কখনো ৩১ দফার মাধ্যমে, কখনো আবার নানা অঙ্গীকারে, বিশেষ করে কৃষি কার্ড বা ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি বিষয়গুলো নিয়ে দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, তাৎপর্য বিশ্লেষণ করেছেন। এখন বিস্তারিতভাবে দলের পক্ষ থেকে ইশতেহারের মধ্যে যে জিনিসগুলি উপস্থাপন করা হয়েছে, যেটি উপস্থাপন করবেন দলের চেয়ারম্যান। বন্ধুরা, আমি শুধু এটুকুই বলি, আমরা যুগ যুগ ধরে দেখেছি কমিটমেন্ট, অঙ্গীকার, প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতির ভঙ্গ। আমাদের যখন জ্ঞান আসে, আমরা যখন একটু একটু খবরের কাগজ পড়তে শুরু করেছি, তখনও আমরা দেখেছি ৭০-৭১ সালে কিভাবে বলা হয়েছে ৪ আনাসের চাল, ৬ আনাসের ডাল, এই কি বলে আটা, ৩ আনাসের আটা, আমরা এগুলো শুনেছি এবং তারপরে এর বাস্তবায়ন দেখেছি সম্পূর্ণ বিপরীত। অনাহার, ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ। আবারও এর পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি অঙ্গীকারের ছড়াছড়ি, বাড়িতে বাড়িতে চাকরি,
বিনামূল্যে সার, এই ধরনের বাগড়ম্বরপূর্ণ কথাবার্তাও তো এদেশের জনগণ শুনেছে, এদেশের মানুষ শুনেছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরই মধ্যে যতটুকু কথা চেয়ারম্যান সাহেব বলেছেন বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন জনসভায়, দলের নেতাকর্মীদের মধ্যে, ইনডোরস আউটডোর প্রত্যেকটি জায়গায়, সেখানে কোনো বাহুল্য নেই। যেখানে সম্পদ এবং সঙ্গতির বাইরে কোনো কথাই নেই। যেটা সম্ভব আমাদের সম্পদের মধ্যে যেটা সম্ভব, এবং এরই মধ্যে সর্বোচ্চ মানব কল্যাণের জন্য যে কাজগুলো সহজেই করা যায় সেটা অত্যন্ত বিস্তারিতভাবে তিনি সবসময় ব্যাখ্যা করেছেন। আমি সম্পূর্ণ পড়িনি ইস্তেহার, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সম্পদ এবং সঙ্গতি এবং সম্পদ বাড়ানো কিভাবে যায় একটি দেশের, আমার মনে হয় সবকিছু মিলিয়ে, এবং আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের সায়েন্স টেকনোলজি, সবকিছু মিলিয়ে একটি দেশ এবং দেশের জনগণকে উন্নততর পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায় তার বাস্তব প্রতিফলন থাকবে আমার মনে হয় এই ইস্তিহারের মধ্যে। এখানে বাগাড়ম্বর থাকবে না, বাহুল্য থাকবে না, এখানে প্রকৃত অবস্থার প্রতিফলন থাকবে, যা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে এবং মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে। মানুষ আর সেই বড় বড় কথা, বিভিন্ন ধরনের আস্ফালন, কথার ফুলঝুরি, এটা মানুষ আর পছন্দ করে না। তাই যে দ্বিচারিতা করছে, এরই মধ্যে বলছেন প্রচলিত আইনেই আমরা দেশ শাসন করব ক্ষমতায়, আবার বলছেন আল জাজিরার সাথে ইন্টারভিউতে আমরা ধাপে ধাপে শরিয়া আইন প্রতিষ্ঠিত করব। এই ধরনের নানা দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত যা দেখেছি তা ঋজু, স্পষ্ট এবং দৃঢ়। বন্ধুরা আমার, ঘোষণা করব। বন্ধুরা আমার, এখন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মীবৃন্দ, উপস্থিত dear dignitaries from different diplomatic missions and UN agencies, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে যোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আজকে ছুটির দিনে আপনাদের ছুটির যে আমেজটা সেটা হয়তো আমরা একটু বিঘ্ন ঘটিয়েছি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপরেও আন্তরিকভাবে ধন্যবাদ। Dear diplomats, thank you so much for attending here today. Though we have interrupted your holiday probably today, but thank you again for taking the trouble to join here. Thank you so much. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে থেকে 47 বছর আগে দেশ এবং জনগণের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি, চেষ্টা করেছে সব সময় তার যে আদর্শ সেটার ভেতরে থাকার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন প্রতিষ্ঠিত, দেশে বাক এবং ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের। সেই দুর্নাম থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদাত বরণের পরে
দেশে আবারও স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। জনগণের রায় বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পরে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, দেশে প্রতিষ্ঠিত করেছিলেন সংসদীয় গণতন্ত্র। নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য দেশে নারীদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সালে তৃতীয়বারের মতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেগম খালেদা জিয়া অর্থনীতিকে বাংলাদেশকে এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, ফ্যাসিবাদী শাসনের 1.5 দশকেরও বেশি সময় জনগণের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। দেশকে পরিণত করা হয়েছিল একটি তাবেদার রাষ্ট্রে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় 20 কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা। বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য, খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না। Dear friends of Diplomatic Corps, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But I'm sure you have found that in the folder which you're holding, there's a copy in English. So it will be easy for you to understand what we'll be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will know what we have or what we are explaining in Bangla. Thank you. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি। মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে, দুপাশে স্ক্রিন আপনারা যদি দেখুন, এই স্ক্রিনে আমরা 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি এবং এই 5টা ভাগকে যদি আমরা দেখি, এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ, সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি। প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি
ও সংহতি বিষয়ক যে বিষয়গুলো আছে। এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সবকিছুর, ঢাকা নয় আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিয়া আহমেদ। রিদওয়ান, এই মুহূর্তে আমি রয়েছি সেগুনবাগিচা দুদকের সামনে। এখানে এনসিপির মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ইশতেহারের জন্য এখানে প্রস্তুতি নিচ্ছেন। একটু পরেই হয়তো তিনি ব্রিফ করবেন, তার ইশতেহারের কথাগুলো বলবেন। তবে যে প্রশ্নটা আপনি করছিলেন যে হাবিবুর রশিদ হাবিবের, বিএনপির সকাল থেকে আমি কভার করছিলাম, বিভিন্ন তার প্রচারণা দেখছিলাম। তিনি জনসংযোগ করছিলেন, উঠান বৈঠক করছিলেন এবং সেই এলাকার মানুষের যে সমস্যাগুলো, সেই এলাকার সমস্যাগুলো নিয়ে তিনি জনগণের সাথে কথা বলছিলেন এবং তার ইশতেহার দিচ্ছিলেন। তবে এই মুহূর্তে আমি ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ইশতেহার ঘোষণা করবেন। এই কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা সেখানে অবস্থান করছি, সেখানকার খোঁজখবর রাখছি। এখানে তার নেতাকর্মী রয়েছে এবং সহ তাদের 11 দলীয় নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে একটু পরেই হয়তো তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এবং এলাকার মানুষের সাথে তিনি সকালবেলা থেকে তিনিও সেগুনবাগিচায় বিভিন্ন সড়কে, বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তিনি গণসংযোগ করছেন এবং ইশতেহার দিচ্ছেন এবং জনমানুষের কথাগুলো শুনছেন, কি ভোটারদের চাহিদা সেই সম্পর্কে জানছেন। এবং একই সাথে আমি ঠিক জুমার নামাজের পরপরই আমি মির্জা আব্বাসের ওখানে ছিলাম। তিনিও জুমার নামাজ শেষ করে তিনি তার ইশতেহারের কথা বলছিলেন এবং কিছু পোস্ট ছড়িয়ে দিয়েছিলেন গণমাধ্যমের কাছে। তো এই মুহূর্তে আমি যে পাটোয়ারির ইশতেহারের একটি প্রোগ্রামে রয়েছি, একটু পরেই হয়তো তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, আপনি সারাদিনই নির্বাচনী প্রচারণার সাথে ছিলেন এবং যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে সেটাও আমরা দর্শকদের জানাতে চাই। ধন্যবাদ আপনাকে সানিয়া আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিছুক্ষণের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দলটি, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদের সমন্বয়কে। জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইশতেহারের বিষয়বস্তু এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রাধান্য পাচ্ছে দলের 31 দফা। এছাড়া থাকছে নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। দেশ গড়ার 27 দফা পরিকল্পনা কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু বিষয়ে প্রাধান্য পাচ্ছে। এর বাইরে সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালী করার বিষয় থাকছে। কিছুক্ষণের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বেলা 3:30টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। এ ব্যাপারে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানতে চাই, কারণ কিছুক্ষণের মধ্যে ইশতেহার ঘোষণা শুরু হবে। বিএনপির সব নেতাকর্মী কি উপস্থিত হয়েছেন? আপনি জানেন যে আসলে ঠিক 3:30 আসলে ইশতেহার ঘোষণার যে কার্যক্রম সেটি শুরু হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এটি ঘোষণা করবেন এবং বিএনপির নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে এই অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত হয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু যে প্রস্তুতি রয়েছে তাদের নির্ধারিত সময়ে ইশতেহার ঘোষণা শুরু হবে এবং প্রায় ঘণ্টাব্যাপী কিন্তু ইশতেহার ঘোষণা চলবে। এখানে বেশ কিছু বিষয় রয়েছে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের বিষয় এই ইশতেহারে এসেছে। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের বিষয়ে ইশতেহারে এসেছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারের বিষয়টি, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের বিষয়টি কিন্তু এখানে এসেছে এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি, সংগীত এইসব বিষয়গুলো কিন্তু এখানে এসেছে। এবং আমি যদি একটু বলি যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মধ্যে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, জাতি গঠন, সুশাসন এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নের জন্য দারিদ্র্য নিরসন, নারীর ক্ষমতায়ন, কৃষি উন্নয়নের বিষয়গুলো এসেছে, যুব উন্নয়নের বিষয় এসেছে, সামাজিক ব্যাধির যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো এসে, পরিবেশ সুরক্ষার বিষয়গুলো এসে, বর্জ্য ব্যবস্থাপনার বিষয় এসেছে এবং ভঙ্গুর অর্থনীতির বিষয়গুলোতে আমরা কিন্তু অর্থনীতির গণতন্ত্রায়ন, $1 ট্রিলিয়ন অর্থনীতি এই বিষয়টি কিন্তু আমরা
দেখতে পাচ্ছি যে ইশতেহারে কিন্তু যুক্ত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কথা কিন্তু এখানে এসে, এবং সৃজনশীল অর্থনীতির যে উন্নয়ন সেই বিষয়টাই কিন্তু এসে। অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নের ক্ষেত্রে কিন্তু চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী প্রতিষ্ঠা করার কথা এখানে এসছে, এবং উত্তরাঞ্চলের উন্নয়ন, হাওর বহন উন্নয়নের কথাগুলো আমরা এসেছি। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের যে উন্নয়নের কথা বারবার বলা হচ্ছে বহু বছর ধরে, কিন্তু প্রকৃতপক্ষে বঞ্চিত থাকা সেই জনপদের কথা কিন্তু এই ইশতেহারে উঠে এসেছে। এবং আমরা দেখেছি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির যে বিষয়গুলো রয়েছে সেখানে ধর্মীয় সম্প্রীতি, পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী, ক্রীড়া, গণমাধ্যম, শিল্প ও সংস্কৃতি এই বিষয়গুলো কিন্তু এসেছে। তবে এই ইশতেহারে কিন্তু বেশ কয়েকটি প্রতিশ্রুতির কথাও আমরা দেখতে পাচ্ছি। প্রান্তিক ও নির্ময়ের মানুষের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখেছি, এবং সবকিছু মিলিয়ে কিন্তু বেলা ঠিক 3:30টার দিকে এই আয়োজন শুরু হওয়ার কথা, এবং সেটি শুরু যখন হবে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, এবং তিনি উপস্থিত হলেই মূলত আসলে এই কার্যক্রমটি শুরু হবে। তো সব মিলিয়ে আসলে এখানের যে আয়োজন সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে সকল কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। নিশ্চয়ই এই ইশতেহারের যে ঘোষণা সেটি শুরু হলেই আমরা দর্শকদের সরাসরি সেখানে নিয়ে আসবো। তো এই ছিল এই মুহূর্তের খবর। নিশ্চয়ই সোহাগ, আমরা দর্শকদের দেখাতে চাই আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই আশা করি শুরু হবে। ধন্যবাদ আপনাকে। ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। দলের এই অবস্থানে স্পষ্ট করলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতি নিয়েও কথা বলেন মহাসচিব। বাংলাদেশের জনসংখ্যা 95%ই মুসলিম, তাই ধর্মনিরপেক্ষতা নয়, যদিও অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করা যায় তাহলে সমস্যাগুলো কেটে যাবে। পরিবর্তনের পর যেসব সমস্যা হয়েছে সেগুলোকে সাম্প্রদায়িক বলতে চাই না, এগুলো রাজনৈতিক। আর আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু পরিকল্পনা প্রকাশ করেছেন। ক্ষমতায় এলে সেসব প্রতিশ্রুতি পূরণ করা হবে। দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত, চাঁদাবাজি করতে দেয়া হবে না কাউকে। বরিশালে নির্বাচনী জনসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের মাধ্যমে হবে নতুন বাংলাদেশের জন্ম। নারীদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে জামায়াতের। শুক্রবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট আরশি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশাল অঞ্চলের নদী ভাঙন সমস্যার সমাধান সহ নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অতীতে জামায়াত দমন পীড়নের শিকার হলেও জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করেনি। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব। রাঘব বোয়াল, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে, আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন। এটা চরম অন্যায়, জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে, তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এরপর পটুয়াখালীর বাউফলে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির, তুলে ধরেন নানা প্রতিশ্রুতি। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। এগিয়ে আসছে ভোটের দিন, পাল্লা দিয়ে বাড়ছে প্রচারণার গতি। ব্যানার ফেস্টুনে ঢেকে গেছে রাজধানীর আকাশ। নানা প্রতিশ্রুতি, স্লোগান আর গানের সুরে মাতোয়ারা গলি থেকে রাজপথ। ছুটির দিনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন আসনে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণার এই দৃশ্য এখন সারা দেশেই, রাজধানীও তার ব্যতিক্রম নয়। পাড়া মহল্লা, অলিগলি চষে বেরিয়ে মানুষের কাছে যাচ্ছেন প্রার্থীরা, শুনছেন সমস্যা, দিচ্ছেন প্রতিশ্রুতি, বিনিময়ে চাইছেন ভোট। ছুটির দিনে সকালে ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব উত্তর বাসাবো এলাকায় গণসংযোগ করেন, অংশ নেন উঠান বৈঠকেও। এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে, সুতরাং তাকে যদি বিজয় করা যায় তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে পারবো।
এদিকে ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম রাজধানীর ভাটারা বাড়িধারা এলাকায় তার কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামীতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বানও জানান বিএনপির এ প্রার্থী। 12 ফেব্রুয়ারি আমি বলবো যে আপনারা 17 বছর পর ভোটের অধিকারটা ফিরে পেয়েছেন, ভোট দিতে আসেন এবং ধানের শীষের পক্ষে দেন। দুপুরে নামাজের পর আদাবর এলাকায় গণসংযোগ করেন ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। পোস্টাল ব্যালটে অনিয়ম সহ নানা অভিযোগ তার। ভোটার রোল নিয়ে আমাদের দুশ্চিন্তা আছে, আপনার ওই যে পোস্টাল ভোট নিয়ে বড় দুশ্চিন্তা আছে। সেই জিনিসগুলো এখনো নির্বাচন কমিশন আমাদেরকে পরিষ্কার করতে পারেনি, আর মাত্র 6 দিন বাকি নির্বাচনের। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নামাজের পর প্রচারণা চালান শান্তিবাগ এলাকায়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কার কথা জানান তিনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ইটস ভেরি ডিফিকাল্ট থিং। এটা ভিতরে কি করে ফেলবে এটা বলা খুব মুশকিল। আমাদের জনগণ আমাদের প্রতিরোধের হাতিয়ার। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ছুটছেন ভোটারদের কাছে। শুক্রবার সকাল থেকেই প্রচারণায় নামেন ঢাকা 12 আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। তেজগাঁওয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এলাকার জনগণ বিমান দেওয়ার কিছু নাই, আমাকে আগে ইনশাল্লাহ এই মাটির সন্তান হিসেবে আগামী 12 তারিখ ফুটবল মাঠে ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে জয়যুক্ত করুন। প্রার্থীদের সাথে সাথে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। সব মিলিয়ে দেশ জুড়ে চলছে নির্বাচনের ক্ষণগণনা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রচারণার উৎসবে দেশ, শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা, অলিতে গলিতে প্রার্থীদের ছোটাছুটিতে প্রচারণা তুঙ্গে। দলীয় সমর্থনের সভা সমাবেশে যোগ দিচ্ছেন নারীরা। তবে ভোটের প্রচারে কালো টাকা ব্যবহারের অভিযোগ করেছেন কিছু প্রার্থী। সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি গতি পেয়েছে প্রচারণা। দিনের শুরুতেই গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। দিন রাত প্রচারণায় কুড়িগ্রামের 4টি আসনের প্রার্থীরা। পলাশবাড়ি এলাকায় গণসংযোগ করেন কুড়িগ্রাম 2 আসনের এনসিপির প্রার্থী আতিক মুজাহিদ। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু গণসংযোগ করেন শহরের উত্তর আলাইপুরে। অন্যদিকে লালপুর উপজেলার সালামপুর হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন নাটোর 1-এর প্রার্থী ফারজানা শারমিন পুতুল। আমরা সে সুযোগ পেতে যাচ্ছি আগামী 12 তারিখে। লাকসাম পৌরসভা, আজগরা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান জামায়াতের প্রার্থী সৈয়দ সরওয়ারউদ্দিন সিদ্দিকী। বলেন, সুযোগ দিলে কাজ করবেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। মানিকগঞ্জ 2-এর ধানের শীষের প্রার্থী মইনুল ইসলাম খান। তার প্রতিশ্রুতির শীর্ষে রয়েছে এলাকার নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ। নদী শাসনের স্টাডি হওয়া দরকার এবং একটি পার্মানেন্ট বন্দোবস্ত, স্থায়ী বাঁধের বন্দোবস্ত হওয়া দরকার। এই বিষয়ে আমি এবং যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমার দল এ নিয়ে নিশ্চয়ই কাজ করবে। ভোটের প্রচারে আসছেন নারীরাও। নরসিংদীতে জামায়াতে ইসলামী ও গণভোটে হ্যাঁর পক্ষে গণমিছিল করেছেন নারী ভোটাররা। অন্যদিকে ভোলা 2 আসনের বোরহানুদ্দিন উপজেলায় দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল হয়েছে। প্রচারণার ডামাডুলে প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরুদ্ধে কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলেছেন খুলনা 5-এর জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। দুর্নীতির টাকা তো মায়ানি বান্ডি বান্ডি দিছে, পরেও না, বস্তা খুলে দিচ্ছে, বান্ডিল নিয়ে হারা যাচ্ছে। উপজেলাতে এত টাকা, ইউনিয়নে এত টাকা। এছাড়াও অন্যান্য আসনগুলোতে চলছে জমজমাট ভোটের প্রচার। ডিবিসি নিউজ ডেস্ক। সুষম উন্নয়ন, মৌলিক অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সহ 22 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রাজধানীর পুরানা পল্টনে নিজ কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। বলেন, রাজনৈতিক প্রতিশোধ নয়, ন্যায় বিচারের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস। এ সময় ক্ষমতায় গেলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা দেওয়ার কথা জানায় দলটি। এছাড়া ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে দলটি। আমরা রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ তদন্ত, ন্যায় বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহির পক্ষে। জুলাই জাতীয় সনদে উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ন্যায্য দাবিগুলোকে আমরা সমর্থন করি এবং এর বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ছুড়েছে পুলিশ। এতে আহত হয়েছেন কয়েকজন। আন্দোলনকারীরা বাধা পেরিয়ে যমুনার দিকে যেতে চাইলে তাদের উপর চড়াও হয় পুলিশ। পরে সরকারি চাকরিজীবীদের সড়ক ছেড়ে দিলে স্বাভাবিক হয় এই এলাকার যান চলাচল।
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করতে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বেলা 11:30টার দিকে মিছিল নিয়ে যমুনার অভিমুখে রওনা হন তারা, তবে শাহবাগের কাছে পৌঁছালে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে সরকারি চাকরিজীবীরা যমুনা অভিমুখে যেতে চাইলে টিয়ার সেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা খুব নিন্দা জানাই এবং পাশাপাশি আমাদের নবম পে স্কেল নির্বাচন আগেই প্রজ্ঞাপন জারি করার আবেদন করছি। এই পে স্কেল গেজেট নোটিফিকেশন আকারে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। পরে যমুনার সামনে গেলে বিক্ষোভকারীদের আবারও সরে দিতে চায় পুলিশ, কিন্তু তারা সেখান থেকে সরে যেতে না চাইলে ফের লাঠিচার্জ এবং এক পর্যায়ে টিয়ার সেল ছোড়া হয়। পে স্কেলের অন্তত এই সরকার পে স্কেলের গেজেটটা প্রকাশ করে যাক, পরবর্তী সরকার এসে যাতে বাস্তবায়ন করে, আমরা অন্তত এইটুক চাচ্ছি। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুলা আবেদন, উনি চলে যাওয়ার আগে আমাদেরকে একটা সুখবর দিয়ে যাক, গেজেট পাস করে যাক, এটাই আমরা চাই। এতে বিক্ষোভকারীদের কয়েকজন আহত হন এবং অন্তত 6 জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সে ব্যাপারে সতর্ক তারা। বিক্ষোভকারীদের দাবি বর্তমান সরকারকেই পে স্কেল ঘোষণা করতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ভোলার মনপুরায় নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 8 জন আহত হয়েছে। সকাল 10:30টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষ হয়। জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, ভোট চাইতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়, এতে জামায়াতের 5 নেতাকর্মী আহত হয়। অন্যদিকে বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির কর্মীদের উপর হামলা চালায়। এতে বিএনপির অন্তত 4 জন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আমাদের ওয়ার্কারদেরকে বিএনপির সংঘবদ্ধ কিছু সন্ত্রাসীরা প্রথমে বাধা দেয় এবং এই বাধারে জের করে ধরে এখানে তাদের উপর আক্রমণ করে। ভোট চাইতে গিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়েছে। আমাদের একজন উইন্ডেড আছে, তাকে আমরা দ্রুত হাসপাতাল পাঠাইছি এবং মহিলা একজনও আহত আছে। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ সই করল বাংলাদেশ। এর আওতায় বাংলাদেশের 7,379টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। চুক্তির আওতায় শুরুতে বাংলাদেশের বাজারে 1039টি জাপানি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। জাপান সফররত বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এই চুক্তিতে সই করে। চুক্তির আওতায় পরে পর্যায়ক্রমে 6 থেকে 8 বছরে ধাপে ধাপে আরও 2,702টি জাপানি পণ্য শুল্কমুক্ত তালিকায় যুক্ত হওয়ার কথা রয়েছে। ইপিএ চুক্তির আওতায় দুই দেশের বাজারে 9,354টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যার মধ্যে বাংলাদেশি পণ্যের সংখ্যা 7,436টি। শুল্কমুক্ত তালিকায় আমদানি করা জাপানি গাড়ি থাকছে না। দেশীয় অটোমোবাইল শিল্পের বিকাশেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুল্কমুক্ত সুবিধার আওতায় এই চুক্তিতে সেবা খাত, বিনিয়োগ, কাস্টমস প্রক্রিয়া ও মেধাস্বত্ব অধিকারের বিষয়ও অন্তর্ভুক্ত আছে। দ্বিপাক্ষিক এ বাণিজ্য চুক্তির অধীনে বাংলাদেশ জাপানের মধ্যে 97টি সেবা উপখাত উন্মুক্ত করবে, আর জাপান বাংলাদেশের জন্য খুলে দেবে 120টি উপখাত। লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে দাবি করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেছেন, যে অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি তা নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না। সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সম্প্রতি উদ্ধার হওয়া পোস্টাল ব্যালট উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম নতুন, তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তবে এ বিষয়ে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে গেছে, কিছু সংখ্যক এখনো আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না, এবং অব্যাহত আছে।
অস্ত্র উদ্ধার এখনো অব্যাহত আছে। খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালার ২৬টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপদ ভোটদান নিশ্চিতে মাঠে থাকবে বিজিবি। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও অস্ত্র পাচার দমন ও অবৈধ অনুপ্রবেশ রোধ সহ সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নির্বাচনী দায়িত্ব সমান গুরুত্ব দিয়ে পালন করা হবে জানিয়েছে বিজিবি। লোগাং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম জানান, নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটদানে উৎসাহিত করতে গ্রাম পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অপহরণ চক্রের শীর্ষ সদস্য আফসার উদ্দিন রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে হিল্লা ইউনিয়নের বাহারছড়া এলাকায় পাহাড়ে অপহরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আফসার উদ্দিনকে বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়ার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য মতে তার বিরুদ্ধে টেকনাফ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের অপহরণ, অস্ত্র ও অন্যান্য অপরাধ সংক্রান্ত মামলা।